তোমাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। আজকে আমরা জ্যামিতিক আকৃতি সম্পর্কে জানব। প্রথমেই চলো আমরা এই চিত্রের ছবিগুলো একটু দেখে নিই। প্রতিটি খাবারের চারিদিকে একই রকমের চিহ্নগুলো যেগুলো আছে বলা হচ্ছে সেগুলোকে যোগ করতে এবং রুলার ব্যবহার করে সরল রেখা এঁকে সংযুক্ত করতে। তো এই ছবিগুলো যদি আমরা প্রত্যেকটা পয়েন্ট এভাবে যোগ করি আমরা কিন্তু বিভিন্ন জ্যামিতিক চিত্র পাবো, তাই না? এখানে আমরা যে জ্যামিতিক চিত্রগুলো পেয়েছি এগুলোর প্রত্যেকেরই কিন্তু নিজস্ব নাম আছে। তো চিহ্নগুলো সংযুক্ত করে বলো তো আমরা কি কি আকৃতি তৈরি করেছি। তো সমুচের চতুর্দিক ঘিরতে আমার কতগুলো সরলরেখার প্রয়োজন হয়েছে বলো তো। এখানে খেয়াল করো, এই হচ্ছে আমাদের সমুচে এবং এটা আঁকতে কিন্তু আমাদের মোট 3টি বাহুর দরকার হয়েছে। আবার বলা হচ্ছে যে বিস্কুটের চতুর্দিক ঘিরতে তোমার কতগুলো সরলরেখার প্রয়োজন হয়েছে। তাহলে দেখো, এই যদি হয় আমাদের বিস্কিটস, এর চারদিকে আঁকতে কিন্তু আমাদের 4টি বাহুর প্রয়োজন হয়েছে, তাই না? তাহলে আমাদের একই রকম আকৃতি দিয়ে ঘেরা খাবারগুলোকে 2টি দলে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 3টি সরলরেখা দ্বারা খাবারগুলোর যেই চতুর্দিক ঘেরা রয়েছে এগুলো হচ্ছে সমুচা, স্যান্ডউইচ এবং আঙ্গুর। আর 4টি সরলরেখা দ্বারা খাবারগুলো চতুর্দিক ঘেরা এমন খাবার হচ্ছে বিস্কুট, আইসক্রিম এবং রুটি। এবারে 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ এই যে ছবি আমরা দেখলাম একটু আগে, এদেরকে আসলে কি বলে? এদেরকে বলে ত্রিভুজ। 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে এবং ত্রিভুজ যে কোনো আকারের হতে পারে। দেখো, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। আর 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ যে কোনো আকারেরই হতে পারে কিন্তু 4টি সরল রেখা থাকতে হবে। যেমন এটাও একটা চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ। সব বাহুই যে সমান দৈর্ঘ্য হতে হবে, সমান সমান হতে হবে এমন কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। চতুর্ভুজের জন্য 4টি বাহু থাকলেই যথেষ্ট। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রত্যেকটি সরল রেখাকে বাহু বলা হয়। ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এই যে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এর সবচেয়ে কর্নারে যে বিন্দুগুলো আছে এই কোণার বিন্দুগুলোকে শীর্ষবিন্দু বলা হচ্ছে। আর এই যে আমরা একটা পাশ দেখতে পাচ্ছি এদেরকে বলা হচ্ছে বাহু, অর্থাৎ এই প্রত্যেকটা সরলরেখা হচ্ছে এক একটা বাহু। তাহলে ত্রিভুজে মোট 3টি বাহু আছে, চতুর্ভুজে মোট 4টি বাহু আছে। এবার আমাদেরকে বিভিন্ন বিন্দু দিয়ে বলা হচ্ছে যে বিভিন্ন রকমের চতুর্ভুজ আর ত্রিভুজ আঁকার জন্য। এটা তোমরা নিজেদের ইচ্ছা মতনই চাইলে আঁকতে পারো। এখানে বলা হচ্ছে চতুর্ভুজাকার ও ত্রিভুজাকার আকৃতিগুলোকে ভিন্ন ভিন্ন রং করতে। তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বই খুললেই এই ছবিটা পেয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এখানে ত্রিভুজ এবং চতুর্ভুজগুলোকে আলাদা আলাদা রঙে রাঙিয়ে তুলতে পারো। দেখো, এখানে কিন্তু খুব চমৎকারভাবে একটা নকশা আঁকা হয়েছে এবং এই ত্রিভুজ আর চতুর্ভুজ ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা বা দৃশ্য আঁকতে পারি। এখানে বলা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজগুলো খুঁজে বের করো। তো এখানে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে খ নাম্বার যে ছবিটা আছে এখানে কিন্তু বাহুগুলো মিলিত হয়নি, তাই এটা কিন্তু একটা অসম্পূর্ণ ছবি বা এটা কিন্তু ত্রিভুজ হয়নি। গ নাম্বারকে আমরা কি ত্রিভুজ বলতে পারি? না, কারণ গ নাম্বারে একটা বাহু কিন্তু বাঁকা। বাঁকা মানে এটা বক্ররেখা, এটা কিন্তু সরল রেখা না, তাই গ নাম্বারটাও কিন্তু সঠিক উত্তর নয়। ঘ নাম্বারটা কিন্তু দেখো সরল রেখা দিয়ে তৈরি এবং এটা একটা চতুর্ভুজ। অন্যদিকে 6 নাম্বারে 3টি বাহু ঠিকই আছে কিন্তু তারা কিন্তু মিলিত বা আবদ্ধ হয়নি, তাই এটাও কিন্তু ত্রিভুজ হয়নি, এটাও ভুল। তার মানে আমাদের ত্রিভুজ হচ্ছে এই ক এবং চ, আর আমাদের চতুর্ভুজ হচ্ছে ঘ এবং উ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর বলা হচ্ছে রেজা ও মিনা তাদের বাড়িতে নিচের জিনিসগুলো সংগ্রহ করে। এখানে আকৃতিগুলোর ধরন কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আশা করি এখন তোমরা ছবিগুলো দেখেই বুঝতে পারছো যে কোনটা কি ধরনের আকারের বা কি ধরনের আকৃতি। তো এইখানে তোমাদেরকে আগে জানতে হবে যে আমরা ঘনক এবং বেলন কখন বলি। ঘনক হচ্ছে আসলে ইট, বই বা ছক্কার গুটি, অর্থাৎ এদেরকে বলা হয় ত্রিমাত্রিক আকৃতি।
ইট, বই বা ছক্কার গুটিকে আমরা আসলে ঘনক বলে থাকি। আর বেলন আকৃতির আমরা মূলত বলে থাকি গ্লাস অথবা মগকে, কারণ এগুলোর দেখো উচ্চতা লম্বা হলেও এদের উপরের যে প্রান্ত সেটা কিন্তু গোল আকৃতির থাকে, আর ঘনকের সব প্রান্তই মোটামুটি এরকম সরল থাকে এবং এদের তলগুলো থাকে মোট 6টি। তো এই হচ্ছে আমাদের ঘনক এবং বেলনের পার্থক্য। কোনক হচ্ছে আইসক্রিম বা ফানেল বা ঝুড়ির আকৃতি। তোমরা অনেকেই বার্থডে হ্যাট দেখেছো, তো এই বার্থডে হ্যাটও কিন্তু এক ধরনের কোনক। আর গোলক কি? আমরা যত ধরনের বল দেখতে পাই, ফুটবল, ক্রিকেট বল, টেনিস বল, এই সবগুলো কিন্তু হচ্ছে আসলে গোলক। পৃথিবী নিজেও কিন্তু এক ধরনের গোলকই। তাহলে তরমুজ, মার্বেল এগুলো হচ্ছে গোলক। এখানে প্রশ্ন করা হচ্ছে উপর ও পাশ থেকে একটি ঘনক দেখো, এটি দেখতে কেমন? যদি আমরা উপর থেকে একটি ঘনককে দেখি, এটা কিন্তু দেখতে একটা চতুর্ভুজের মতন, তাই না? দেখো এই প্রান্ত থেকে তাকালে তোমার মনে হবে একটা চতুর্ভুজ। একটা ঘনকে এরকম মোট 6টি চতুর্ভুজ থাকে। অনেক সময় এদেরকে তলও বলা হয়, যে একটি ঘনকের 6টি তল আছে। তাহলে এই ছবিতে দেখো পাশ থেকেও কিন্তু একটি চতুর্ভুজ দেখা যাচ্ছে। তার মানে আমরা কিন্তু একই বস্তুকে বিভিন্ন পাশ থেকে বিভিন্ন ধরনের আকৃতিতে দেখতে পারি। তো এই ছবিতে বলা হচ্ছে যেটা ঘনক, ঘনককে আমরা যদি পাশ থেকে দেখি তাহলে কিভাবে দেখব? তো এই হচ্ছে আমাদের ঘনক। ঘনককে আমরা যখন পাশ থেকে দেখব তখন এভাবে দেখতে পাবো, অর্থাৎ চতুর্ভুজই থাকবে দুই প্রান্তে। কিন্তু যদি আমরা কোনকের দিকে তাকাই, কোনকের ক্ষেত্রে আমরা এক পাশ থেকে যেমন এটাকে দেখব গোলাকৃতির, সোজাভাবে দেখলে আমরা এটাকে দেখব ত্রিভুজ আকৃতির। তার মানে আমাদের কোনকের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এইটা। আমরা যদি গোলকের দিকে তাকাই, গোলক আমরা যে পাশ থেকে দেখি না কেন, যেমন একটা ফুটবল বা একটা ক্রিকেট বল, এটা কিন্তু সব সময় হচ্ছে আসলে বৃত্তই থাকবে। তার মানে গোলক যে কোনো পাশ থেকে দেখলে সঠিক উত্তর হচ্ছে বৃত্ত। আর সবশেষে বাকি থাকে হচ্ছে বেলন। বেলনকে উপর দিক থেকে তাকালে বৃত্ত মনে হবে, কিন্তু পাশ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটাকে এক ধরনের চতুর্ভুজ মনে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই অপশনটা, বৃত্ত এবং চতুর্ভুজ। তাহলে উপর থেকে দেখলে কেমন হবে আর পাশ থেকে দেখলে কেমন হবে, এটা কিন্তু এই অপশন থেকে আমরা বুঝে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি আজকের ক্লাস দেখে তোমরা এই জ্যামিতিক আকৃতি সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।